আপনি কি কখনো এমন সিনেমার কথা শুনছেন যেখানে কল্পনা আর বাস্তব একসঙ্গে মিশে গেছে? এমন একটা মার্ডার যা শুধু সিনেমাই নয়, বরং একটা সত্যিকারের রহস্যের দরজাও খুলে দেয়। 2025 সালের একমাত্র সুপারহিট মালায়াম সিনেমা, যা সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করছে। কিন্তু এই সিনেমার গল্প কি শুধুই একটি কাল্পনিক কাহিনী, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অসমাপ্ত সত্যিকারের হত্যাকাণ্ডের রহস্য? এই ভিডিওতে আমরা সেই দুর্ধর্ষ সিনেমার এক্সপ্লেইন করব, যেখানে 1985 সালের এক অমীমাংসিত মার্ডারকে জড়িয়ে আছে এই সিনেমার সাথে। এক পুলিশ অফিসারের অবিশ্বাস্য তদন্ত, এক নিখোঁজ মেয়ের অতীত, আর এক রহস্যময় ফেসবুক লাইভ, সব মিলিয়ে এমন এক গল্প যা আপনাকে শিউরে তুলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে এমন চমক আছে যা আপনি মিস করতেই চাইবেন না। এই গল্পটা শুরু হয়েছিল দুইটা ছোট ছেলে নিয়ে। তাদের মধ্যে এক শিশু দাবি করে তার বাবা একটি সিনেমায় অভিনয় করছেন, আর সেই সিনেমায় তার বাবা নিজের বন্ধুদের সঙ্গে মিলে এক মেয়েকে চাটায়ে বেঁধে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছেন। এই সিনেমার নাম রেখাচিত্রম, যা এই মেয়েটির কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র একজন পুলিশ অফিসার যার নাম বিবেক, যিনি সাসপেনশন পিরিয়ড শেষ হওয়ার পর মালিকাপুরমে ট্রান্সফার হন। মালিকাপুরম এমন একটা জায়গা যেখানে রাজেন্দ্র নামের এক অসুস্থ বৃদ্ধ মৃত্যুর আগে তার জীবনের একটি গোপন সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। তিনি ফেসবুক লাইভে এসে জানান যে তিনি এখন যেখানে বসে আছেন ঠিক সেইখানেই 1985 সালে টাকার লোভে পড়ে তার কয়েকজন বন্ধু মিলে তিনি একজন জীবন্ত কবর দিয়েছিলেন। এই অপরাধের অনুশোচনায় তিনি দগ্ধ হচ্ছিলেন, তাই মৃত্যুর আগে সত্যিটা প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি আরও জানান যে এলিস জুয়েলার্সের মালিক এবং ফ্রান্সিস নামের এক ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত ছিলেন। যদিও তারা এই কাজে প্রচুর টাকা পেয়েছিলেন, কিন্তু সারা জীবন সুখে থাকতে পারেননি। 40 বছর পর নিজের অপরাধ স্বীকার করার পর রাজেন্দ্র আত্মহত্যা করেন, আর এই কেসের দায়িত্ব পড়ে বিবেকের উপর। একদিকে রাজেন্দ্রের লাইভ দেখে এলিস জুয়েলার্সের মালিক ভিনসেন্ট আতঙ্ক হয়ে পড়েন, অন্যদিকে সেই জায়গায় খনন কাজ শুরু হয় যেখানে রাজেন্দ্রের মতে সেই মেয়েকে কবর দেওয়া হয়েছিল। প্রথমে কিছুই পাওয়া যায়নি, কিন্তু প্রবল বৃষ্টির কারণে যখন মাটি ধসে পড়তে শুরু করে তখন বিবেক একটি মেয়ের কঙ্কাল এবং পায়েলের কিছু অংশ দেখতে পান। রাজেন্দ্রের অতীত সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বিবেক জানতে পারেন রাজেন্দ্রের সম্পর্কে খুব কম মানুষই জানত, এমনকি তিনি অসুস্থ হওয়ার পর তার পরিবারও তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবার বিবেক ফ্রান্সিসকে খুঁজে বের করার জন্য অভিযানে নামেন, কিন্তু তার সম্পর্কে কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না। তিনি তার দল এবং সাংবাদিক প্রেমিকার সঙ্গে মিলে 1985 সালের নিখোঁজ কেসগুলোর সন্ধান করতে লাগলেন, যাতে তারা সেই মেয়েটির পরিচয় জানতে পারেন। বিবেক সেসব মেয়েদের বাড়িতে গেল যারা ওই বছর নিখোঁজ হয়েছিল, কিন্তু কেউই এই পায়েলটা চিনতে পারেনি যে পায়েলটা বিবেক খুঁজে পেয়েছিল। পরবর্তীতে ফ্রান্সিসের খোঁজ পাওয়া যায়। ফ্রান্সিসের খোঁজ পাওয়ার পর সে তার বাড়িতে গেল, কিন্তু ফ্রান্সিসের ছেলে জানালো তার বাবা হাসপাতালে ভর্তি। সেখানে গিয়ে সে এক বৃদ্ধ লোকের সাথে দেখা করলো, যে বিবেকের পাওয়া সেই পায়েলটি দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন বিবেক ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চাইল যে সে সত্যিই মেয়েটির বাবা কিনা। তদন্ত চালালেন। তদন্ত চলাকালে ভিনসেন্ট নাম উঠে আসে, আর তার সম্পর্কে জানতে পারে সে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করছে, যিনি জানালেন 1985 সালে ভিনসেন্ট তার মা বাবাকে ছেড়ে বোম্বেতে চলে গিয়েছে, যেখানে এক মেয়েকে বিয়ে করে স্থায়ী হয়েছিল। এই তথ্য পাওয়ার পর বিবেক বুঝতে পারলো যে ভিনসেন্ট একসময় মালিকাপুরমেই থাকতো। এরপর সে এলিস জুয়েলার্সের মালিক ভিনসেন্টকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, কিন্তু ভিনসেন্ট জানালো সে মালিকাপুরমেই ছিল, তবে এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাজেন্দ্র তার ভিডিওতে এলিস জুয়েলার্সের নাম নিয়েছিল, তবে তদন্তে কিছু প্রমাণ পাওয়া যায়নি। কেবল এতটুকুই জানা গেল যে ভিনসেন্টের স্ত্রীর নাম ছিল এলিস। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে বিবেক জানতে পারলো ডিএনএ স্যাম্পল মিলছে না, অর্থাৎ সে বৃদ্ধ ব্যক্তি আসলে কঙ্কাল পাওয়া মেয়েটির বাবা নন। কিছুদিন পর সে বৃদ্ধ লোকটি মারা গেল। তার ছেলের সঙ্গে কথা বলে বিবেক জানতে পারলো যে তার 16 বছর বয়সী বোন একসময় নিখোঁজ হয়েছিল, যার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই তার বাবা ভেবেছিলেন যে এই পায়েল তার মেয়ের হতে পারে। এখন পর্যন্ত বিবেকের হাতে মাত্র একটি প্রমাণই ছিল, কিন্তু সেটাও কাজে লাগলো না। ফলে কেস আবার শূন্যে ফিরে এলো। তবে হাল না ছেড়ে সে মেয়ের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। এই খোঁজ চলাকালে 1985 সালের একটা রিপোর্ট পাওয়া গেল, যেখানে চন্দ্রু নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তার মেয়ে তাকে ঠকিয়ে পালিয়ে গেছে। চন্দ্রু মালায়াম ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট সরবরাহ করত। তার সঙ্গে কথা বলার পর বিবেক জানতে পারলো যে রেখা নামে এক মেয়েকে সে মামুটির সিনেমার জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ দিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে শুটিং একদিন বন্ধ হয়ে গিয়েছিল। পরের দিনই সেই মেয়ে কাউকে কিছু না বলে সিনেমা শেষ হওয়ার আগেই নিখোঁজ হয়ে যায়। তার ফলে চন্দ্রু সমস্যায় পড়ে। চন্দ্রু এক পুরনো গানের দৃশ্যের কথা বললো যেখানে রেখা অভিনয় করেছিল, কিন্তু পুরনো ফিল্মের কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। এখানে যে সিনেমার কথা বলা হচ্ছিল সেই সিনেমাটি ছিল 1985 সালে মুক্তি পাওয়া কাথোডু কাথোরম সিনেমা, যেখানে রেখার খুব ছোট্ট একটি চরিত্র ছিল, কিন্তু সে হতাশ ছিল কারণ তার স্বপ্ন ছিল মামুটির সিনেমার নায়িকা হওয়া। একজন স্কেচ আর্টিস্টের সাহায্যে রেখার চেহারার একটা কেস বানানো হয়, যা দেখে ভিনসেন্ট হতবাক হয়ে গেল। 1984 থেকে 1985 সালের মধ্যে মুক্তি পাওয়া সব সিনেমার উপর গবেষণা করতে লাগলো বিবেক। এক পরিচালকের পুরনো সাক্ষাৎকার
সাক্ষাৎকারের ভিডিও পেল, যেখানে তিনি বলছিলেন যে এক মেয়ে ছিল যে পায়েল পরে তাকে নায়িকার মতো লাগতেছিল। বিবেক বুঝতে পারলো যে এখানে রেখার কথাই বলা হচ্ছে, কিন্তু এই প্রমাণ পাওয়ার পরপরই চন্দুর মৃত্যু হয় আর বিবেক আবারও এই মামলায় দুধাপ পিছিয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তখন বিবেককে এই কেস থেকে সরিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয় আর মামলাটি এমন এক অসৎ সিবিআই অফিসারের হাতে চলে যায় যাকে কেউ পছন্দই করতো না। বিবেক বুঝতে পারলো যে পুরো ঘটনার পিছনে ভিনসেন্টের হাত আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারতেছে না। পরে বিবেক সেই ব্যক্তির কাছে পৌঁছায় যে 1925 সালে কাঠুরু কাঠুরুম সিনেমার শুটিং এর সময় মামুটির সাক্ষাৎকার নিয়েছিল। ওই ব্যক্তি বিবেককে তৎক্ষণাৎ একটা ছবি দেয় যেখানে রেখাও উপস্থিত ছিল। রেখার পাশে দাঁড়িয়ে যে নান ছিলেন তার পোশাক অন্যদের থেকে আলাদা ছিল, অর্থাৎ তিনি একজন অভিনেত্রী নান বরং সত্যিকারের এক নান। এই তথ্য পেয়ে বিবেক তার সঙ্গে দেখা করতে চায়। সেই নান বিবেককে রেখা সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। সে বলে রেখা একজন ভালো মেয়ে ছিল যে মামুট্টির সঙ্গে দেখা করতে চেয়েছিল। যখন রেখা জানতে পারলো যে মামুট্টি আসছেন, তখন সে খাবার ফেলে রেখে তার সঙ্গে দেখা করতে ছোটে, কিন্তু এই সময় তার কাস্টিউম ছিঁড়ে যায়। টেইলার সেটি ঠিক করতে রাজি হয়নি, তাই রেখা কাছের একটি গির্জায় গিয়ে ওই নানের কাছে সাহায্য চায়। নানকে রাজি করানোর জন্য রেখা বলে যে সে একজন বড় অভিনেত্রী এবং নান যদি তাকে পোশাক দেন তাহলে সে তাকে মামুট্টির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এভাবে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে আর দুজন একসঙ্গে মামুট্টির সাক্ষাৎকারে দেখতে যায়। শুটিং চলাকালীন বৃষ্টি শুরু হয়। তখন নান রেখাকে তার সঙ্গে কনভেন্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ রেখার রাত কাটানোর জন্য কোনো জায়গা ছিল না। কনভেন্টে রেখা অন্যান্য সিস্টারদের সঙ্গে দেখা করে। সেখানে কাজ করা একটি মেয়ে যার নাম পুষ্পন, সে সবার জন্য মাংস রান্না করেছিল, কিন্তু রেখা ছাড়া সবাই সেটি খায়। পরদিন সকালে সবাই জানতে পারে কনভেন্টে থাকা দানের সব স্বর্ণ টাকা চুরি হয়ে গেছে, এমনকি সেই সাথে রেখাও নিখোঁজ। সবাই সেই সময় ধরেই নেয় যে কনভেন্ট থেকে রেখাই সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। আর এই কারণেই নানকে সবাই দোষারোপ করতে থাকে, কারণ সেই রেখাকে এই কনভেন্টে এনেছিল। কারণ যদি এই ঘটনা বাইরে চলে যেত তাহলে গির্জার অনুদান আসা বন্ধ হয়ে যেত। বিবেক রেখার ব্যাপারে আর কিছু জানতে পারেনি, কিন্তু সে জানতে পারে কিছু লোক রাজেন্দ্রকে ব্ল্যাকমেইল করত। তাদের মধ্যে দুজনের সঙ্গে কথা বলে সে জানতে পারে যে এক ব্যক্তি শৈশবে তার বাবাকে একটু অপরাধ করতে দেখেছিল। এটি সেই ছেলে ছিল যে ছোটবেলায় ভেবেছিল তার বাবা হয়তো কোনো সিনেমায় অভিনয় করছেন, কিন্তু বড় হয়ে সে এবং তার বন্ধু বুঝতে পারে যে তার বাবা বেবি রাজেন্দ্রের সঙ্গে মিলে এক তরুণীকে কবর দিয়েছিল। রাজেন্দ্র সমস্ত টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু বেবি কোনো টাকা পায়নি। তাই বেবির ছেলে রাজেন্দ্রকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। রাজেন্দ্র তো আর ভিডিওতে বেবির নাম নেয়নি, সম্ভবত কারণ বেবি আগেই মারা গিয়েছিল। সব জানার পর বিবেক তার সিনিয়রের কাছে গিয়ে অনুরোধ করে যে এই মামলার তদন্ত আবার শুরু করা হোক। নিজের সিনিয়রের অনুমতি পাওয়ার পর বিবেক আবার পুরনো ছবিগুলোকে খুঁজতে থাকে এবং সেখানে এক ব্যক্তিকে দেখতে পায় যার নাম ফ্রান্সিস। সে আগেও ফ্রান্সিসের ছেলের সাথে দেখা করেছিল। প্রথমে ফ্রান্সিস সত্য বলতে অস্বীকার করে, কিন্তু যখন সে বুঝতে পারে তার জীবনও ঝুঁকিতে আছে তখন সে সবকিছু ফাঁস করে দেয়। ফ্রান্সিস জানায় এই পুরো ঘটনার পিছনে একজন ব্যক্তি ছিল যার নাম ভাগচন। সে কনভেন্টে কাজ করা মেয়ে পুষ্পমের সাথে মিলে এই অপরাধ ঘটিয়েছিল। ভাস্কন কনভেন্টের টাকা চুরি করত, কিন্তু পুষ্পম এই বিষয়টি জেনেও কিছু বলেনি, বরং তারা একে অপরের প্রেমে পড়ে এবং একসঙ্গে চুরি চালিয়ে যেতে থাকে। একদিন বেবিও তাদের সাথে যোগ দেয়। ভাগচন ব্যবসা শুরু করতে চেয়েছিল, তাই পুষ্পম পরিকল্পনা করে কনভেন্টের টাকা ও সোনা চুরি করায়। পুষ্পম কৌশলে লকারের চাবি তৈরি করিয়ে নেয় এবং কনভেন্টের সবাইকে অচেতন করার জন্য খাবারে নেশার ওষুধ মেশায়, কিন্তু রেখা সেই খাবার খায়নি। পুষ্পম জানতো রেখা কেবল রাতের জন্য সেখানে ছিল, তাই সে সুযোগ বুঝে রেখাকে খুন করে। এরপরই সবাই ধরে নেয় রেখা টাকা সোনা নিয়ে পালিয়েছে। পুষ্পম বেবির লাশ সরিয়ে ফেলার জন্য ভাস্কন ও বেবির উপর দায়িত্ব দেয়। রাজেন্দ্র ও ফ্রান্সিস জানতো বড় কিছু একটা ঘটতে চলছে, কিন্তু তখন তারা জানতে পারে যে রেখাকে সেখানে হত্যা করা হয়েছে। তখন তারা বাধ্য হয়ে এই ঘটনায় অংশ নেয়, কিন্তু যখন তারা রেখাকে কবর দিতে যায় তখন দেখে রেখা তখনও জীবিত। তবুও তারা রেখাকে বাঁচানোর বদলে জীবিত অবস্থায় কবর দিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিবেক বুঝতে পারে ভাগচন আর কেউ নয়, ভাগচনই সেই ভিনসেন্ট এবং তার স্ত্রী আসল এলিসের নাম পুষ্পা। পুষ্পম ভিনসেন্টকে বলে বিবেক সত্য জেনে গেছে, তাই তাকে হত্যা করতেই হবে। তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়। বিবেকের হাতে একমাত্র প্রমাণ ছিল একটি রুমাল, যা এক সময় পুষ্পমের ছিল এবং সেখানে এলিট জুয়েলার্সের লোগোর মতো একটা এমব্রয়ডারি করা ছিল। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ বিবেকের কাছে রেখার পরিচয় সম্পর্কে কোনো প্রমাণ ছিল না। ঠিক তখনই বিখ্যাত অভিনেতা জগদীশ বিবেককে ডেকে পাঠান এবং জানান একসময় তাকে একজন অচেনা মেয়ে চিঠি লিখত, যে সবসময় তার অভিনয়ের প্রশংসা করত। মেয়েটা জানায় সে মমুটির বিশাল ভক্ত এবং তাকেও চিঠি লিখত। সে আরো বলে যে সে বাড়িঘর ছেড়ে সিনেমায় কাজ করতে চায়, কিন্তু সেই লোকটি কখনোই চিঠিতে নিজের নাম লেখেনি। তবে সে জগদীশকে ভাইয়া বলে ডাকতো, ঠিক তেমনই যেমন করে রেখা মমুটিকে ডাকত। আর সেই চিঠিগুলো কন্যাকুমারীর একটা বাড়ি থেকে আসতো। বিবেক সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং অবশেষে রেখার বোনের খোঁজ পায়। রেখার বোন জানায় এক রাতে তাদের বাবা জানতে পারেন রেখা মমুটিকে চিঠি লিখত, এমনকি রেখা অভিনেত্রী হইতে চায়। সেই রাতেই রেখা বাড়ি থেকে
থেকে চলে যায় এবং আর কখনোই রেখা বাড়ি ফিরে আসেনি। বিবেক তখন রেখার ফাইল তার বোনের কাছে ফিরিয়ে দেয় এবং মামলাটি সমাধান করে ভিনসেন্টকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয়। ভিনসেন্ট শেষ পর্যন্ত ধরা পড়ে, তবে সে নিজেই তার স্ত্রী পুষ্পমকে হত্যা করে, কারণ সে চায়নি পুষ্পম তার শেষ জীবনটা কারাগারে কাটাক। বিবেকের কাজ শেষ হওয়ার পর অভিনেতা জগদীশ তাকে মামুটির লেখা একটা চিঠি দেন, যা বিবেক রেখার বোনকে দেয়। রেখা সারা জীবন মামুটির সাথে দেখা করার এবং তার সাথে কাজ করার স্বপ্ন দেখছিল, কিন্তু সে কখনোই উত্তর পায়নি। অবশেষে আজ মামুটির লেখা চিঠি পেয়ে রেখার আত্মা শান্তি পেল। এই কেস এবং এই সিনেমাটি দুইটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। প্রথমটি সিস্টার অভয়া কেস, যেখানে প্রথমে ঘটনাটি আত্মহত্যা হলেও পরে তদন্তে বেরিয়ে আসে এটি আসল হত্যা ছিল। দ্বিতীয় ঘটনা 1985 সালে মুক্তিপ্রাপ্ত কাটুরু কাথুরম সিনেমার শুটিং চলাকালীন ঘটে, যেখানে এক জুনিয়র আর্টিস্টের মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ কেউই জানতে পারেনি এবং দ্রুত সেই কেস বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত সেই রহস্যের সমাধান পায়নি।